নমস্কার। আজ আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী। আলোচনার বিষয়বস্তু শতবর্ষে রক্তকরবী। রবীন্দ্রনাথ যে সমস্ত নাটকগুলি রচনা করেছেন, রক্তকরবী নাটকটি তার মধ্যে সম্পূর্ণ স্বতন্ত্র এবং বলা যেতে পারে এটি একটি ব্যতিক্রমী নাটক। এটি 1926 সালে রবীন্দ্রনাথ যখন শিলংয়ে ছিলেন, শিলং পাহাড়ে, সেই শিলংয়ে থাকাকালীন সময়েতে রবীন্দ্রনাথ এই রক্তকরবী নাটকটি রচনা করেন। এবং এই নাটকটির প্রথম যখন তিনি লিখছেন সেই সময়টা হচ্ছে 1923-24 সাল, এবং পরবর্তীকালেতে এটি সর্বপ্রথম নাটকটি প্রকাশিত হয় 1926 সালেতে। কিন্তু 1926 সালের আগেও এটি 1924 এবং তার পরবর্তীকালেতে ইংরাজিতে 1925 সালে রেড উইন্ডার এই নামে এই নাটকটি প্রকাশিত হয়। এই নাটকটি সম্পর্কে, রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো যে এই নাটকটি হচ্ছে একটি রূপক সাংকেতিক নাটক। অর্থাৎ অন্যান্য সাধারণের মধ্যে যে প্রচলিত নাট্যধারা আছে বা যে নাট্যশৈলী আছে, নাট্যশৈলী বলতে নাটকের যে ফর্ম এবং নাটকের যে কন্টেন্ট, সেই দিক থেকে এই নাটকটি নতুনত্বের দাবি করে। নতুনত্বের দাবি করে এই কারণে যে আমাদের বাংলা ভাষাতে রবীন্দ্রনাথের পূর্বে এই ধরনের যথার্থ বা পূর্ণ অর্থে রূপক সাংকেতিক নাটক ছিল না। খুব সম্ভবত তিনিই প্রথম এই রূপক সাংকেতিক নাটকের সার্থক রূপায়ণ ঘটান। তবে রক্তকরবী নাটকটি বিষয়বস্তু এবং নাটকটিকে বোঝার ক্ষেত্রে নাটকটি বেশ জটিল। প্রথমেই একটু বলে রাখা ভালো যে আমি প্রথমেই উল্লেখ করেছি যে নাটকটি তো একটি রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটক মানে এই নাটকের বিষয়বস্তুটি সাধারণত আমরা প্রচলিত যে সমস্ত নাটক দেখি, যেমন ধরুন ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক বা তারও আগে পৌরাণিক নাটক, তো সেই সমস্ত নাটকের যে বিষয়বস্তু বা যে নাট্যশৈলী, সেটি একটি সহজ সরল রেখাতে তার পরিণতি লাভ করেছে এবং সেটি এগিয়ে গেছে। সেই নাটকের যে ঘটনা, সেই নাটকের যে বিষয়বস্তু, সেটি খুব সহজেই বোধগম্য। কিন্তু রূপক সাংকেতিক নাটকের যে বিষয়বস্তু বা যে গল্প, সেই গল্পটি খুব জটিল। জটিল এই কারণে, এবং এটি বহুমাত্রিক। জটিল এই কারণে বলছি যে নাটকের মধ্যে যেমন একদিকে রূপক রয়েছে, রূপক মানে আপাতভাবে নাটকটির যে অর্থ, সেই অর্থের ভেতরে আরেকটি নিগূঢ় অর্থ বিদ্যমান। রূপক নাটকের নিয়মই তাই। এবং তার সাথে সাংকেতিকতা বা এই প্রতীক, এই ব্যাপারটা যুক্ত হয়েছে। এখন আমাদের বাংলা সাহিত্যে, তার আগে ইংরেজি সাহিত্যে বা বিদেশি সাহিত্যে এই ধরনের রূপক সাংকেতিক নাটক কিন্তু লিখিত হয়েছে, এবং এই সাংকেতিক নাটকের যে পীঠস্থান, সেটি ফ্রান্সে ফরাসি লেখকদের মধ্যে। এবং ফরাসির বদলেয়ার, সার্ল বদলেয়ার, তার কবিতার মধ্যে এই ধরনের রূপক সাংকেতিকতা আমরা লক্ষ্য করি। অবশ্য বাংলা সাহিত্যেও একেবারে সূচনা পর্বে যখন চর্যাপদ রচিত হয়, সেই চর্যার যে গীত, সেখানেও কিন্তু এক ধরনের রূপক সাংকেতিকতা ছিল। চর্যার মধ্যে সাধারণ মানুষের যে জীবনযাত্রা, তাদের দুঃখ কষ্ট বেদনা,
সেগুলোকেও কিন্তু এই ধরনের রূপক সাংকেতিকভাবেই পরিস্ফুট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা এতটা স্পষ্ট ছিল না। এবং বিশেষত এই যে সমস্ত রবীন্দ্রনাথের নাটক, যার মধ্যে কালের যাত্রা, মুক্তধারা এবং পরিশেষেতে আমরা উল্লেখ করছি রক্তকরবী নাটক, এই নাটকটি রূপক সাংকেতিক নাটকের, যেখানে একটা প্রতীক আছে, একটা সিম্বল, এবং এই রক্তকরবী এই যে নামটি, এই নামটি একটি রূপক এর মধ্যেই একটা রূপক সাংকেতিকতা মিশে রয়েছে। এবং এর চরিত্রগুলি, যেগুলি পরবর্তীকালে আমি আলোচনা করব, সেখানের মধ্যেও আলোচনা করলে দেখা যাবে আপাতভাবে আমরা যে গল্পের মধ্যে প্রবেশ করছি তার ভেতরের অর্থ সেটি আলাদা, এবং সেখানে একটি প্রতীক, সেটা হচ্ছে রক্তকরবী, যেটি ফুলের নাম। এখন রক্তকরবী নাটকটি তো প্রথম লিখিত হলো 1923 বা 1924 সালে। এখন 1924 সালে এটি লিখিত হলেও রবীন্দ্রনাথ এই নাটকটি যখন লেখেন তখন তিনি কিন্তু নিজে খুব সন্তুষ্ট হতে পারেননি। তার বারেবারই মনে হয়েছে নাটকের মধ্যে যেন কিছু অপূর্ণতা রয়ে গেছে, পূর্ণতা প্রায়নি, তিনি নিজে খুশি হতে পারেননি। তার ফলে তিনি নাটকটিকে, তার যে পাণ্ডুলিপি বা যে খসড়া, খুব সম্ভবত এই নাটকটি একমাত্র নাটক যে নাটকটি লিখতে গিয়ে রবীন্দ্রনাথ বারে বারে পরিবর্তন করেছেন। নাটকের নামকরণের পরিবর্তন করেছেন, নাটকের চরিত্রগুলো পরিবর্তন করেছেন, এবং নাটকের যে বিষয়বস্তু সেটিকেও মাঝে মধ্যে তিনি পরিবর্তন করেছেন। এবং দেখা যাবে যে এই 3 বছরের মধ্যে, 2 বছর 3 বছরের মধ্যে তিনি প্রায় 10টি পাণ্ডুলিপি তৈরি করেছেন, এবং ইংরেজিতেও সেটি আরেকটি পাণ্ডুলিপি, সেখানে 10 থেকে প্রায় 12টি পাণ্ডুলিপি আছে, তার মধ্যে ইংরেজি পাণ্ডুলিপিও রয়েছে। এবং 1926 সালে রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকা সম্পাদক ছিলেন, তিনি এটিকে প্রবাসী পত্রিকাতে প্রথম এটিকে লেখেন, এটিকে প্রকাশ করেন। এখন সেই হিসাবে প্রকাশকাল হিসাবে দেখতে গেলে এটি 1926 সাল, সেই হিসাবে এটি রক্তকরবী নাটকের শতবর্ষ, প্রকাশের শতবর্ষ বলা যেতে পারে। এই নাটকের বিষয়বস্তুর ভেতরে ঢোকার আগেই বলে নেওয়া উচিত যে নাটকের প্রস্তাবনাতে রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে রক্তকরবী নাটকের যে ঘটনা বা বিষয়বস্তু, এটি সত্য 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 অনুরাগী, সত্য সন্ধানী, অর্থাৎ এটি কিন্তু একেবারেতেই সম্পূর্ণ যে কাল্পনিক নাটক তা কিন্তু নয়। এবং এই নাটকের যে প্রেক্ষাপট, নাটকটি যেখানেতে যে যে জায়গা, যে এলাকা, যে জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই জায়গাটিকে নাম দিয়েছেন রবীন্দ্রনাথ, লোকের কাছে যে জায়গাটা পরিচিত সেটি হচ্ছে যক্ষপুরী। আমি ঘটনার ভেতরেতে ঢুকব, তার আগে রবীন্দ্রনাথ বলছেন এই যে যক্ষপুরী বা এই যে নাটক, এটি কাল্পনিক নাটক নয়। এই নাটকটিকে তিনি একটি সত্য ঘটনা অবলম্বনে একটি নাটক বলে উল্লেখ করেছেন। এবং রবীন্দ্রনাথ এই নাটকটিকে বোঝার আগে, এবং এই নাটকের মধ্যে মূলত তিনি বলতে চেয়েছেন, প্রস্তাবনাতেই বলা আছে যে এই নাটকের বিষয়বস্তুর মধ্যে আমরা দেখব যে মূলত দুটি শ্রেণী বা দুটি সম্প্রদায়, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, তাদের মধ্যে যে বিরোধ, সেই দ্বন্দ্ব বা বিরোধটাকেই তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং সেই দুটি শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হচ্ছে আকর্ষণজীবী, অ্যাকুইজিটিভ ক্লাস, এবং অন্যটিকে তিনি বলেছেন কর্ষণজীবী, প্রোডাক্টিভ ক্লাস, যারা প্রোডাকশন বা উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত থাকে। এই আকর্ষণজীবী যারা ব্যক্তি, তারা নিজেরা শ্রম করে না, বলা যেতে পারে তারা হচ্ছে পরশ্রম ভোজী বা জীবী, অন্যের শ্রমের উপরেতে নির্ভর করে তাদের জীবন জীবিকা তারা নির্বাহ করে। আমরা বর্তমান দিনের প্রেক্ষিতে যাদেরকে আমরা পুঁজিপতি শ্রেণী বা মালিক শ্রেণী বলে উল্লেখ করতে পারি, মালিক পক্ষ,
আর অন্যদিকে যারা কর্ষণজীবী মানে যারা মাটি কর্ষণ করে, উৎপাদন করে, আমরা যেমন কৃষকদেরকে বলি, শ্রমিকদেরকে বলি, এই দুটো শ্রেণীর মধ্যে যে বিরোধ, সেই বিরোধটা রয়েছে। এখন এই নাটকের প্রেক্ষাপটটাকে একটু বোঝা উচিত বা একটু জেনে নেওয়া উচিত। এখন রবীন্দ্রনাথ যখন এই নাটকটাকে লিখছেন, আমি আগেই উল্লেখ করেছি 1924 সালকে যদি আমরা ধরে নিই, প্রকাশের সময়টা 1926 সাল, তার আগেকার মুহূর্তটা আমাদের একটু জেনে নিতে হবে। সেখানে ভারতবর্ষে গোটা পৃথিবীর বুকেতে প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছে 1914 থেকে 1919 সাল, এবং তার পরবর্তীকালেতে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ এটি ছিল মূলত একটি বাজার দখলের লড়াই। ইংল্যান্ডেতে সবে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে। শিল্প বিপ্লবের ফলে যে ব্যাপক উৎপাদিত পণ্য, শিল্পপণ্য, সেগুলি বিক্রির জন্য প্রয়োজনীয় বাজার বা ক্রেতার দরকার, এবং সেই কারণেই এই পুঁজিপতি দেশগুলি, ধনতান্ত্রিক দেশগুলি পৃথিবীর অন্য কোন কোন দেশগুলোকে তাদের মধ্যে দখলে রাখবে, কোনখানে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করবে, সেটার জন্যই এই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। এখন প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরবর্তীকালে আমরা যদি ভারতীয় প্রেক্ষাপটের দিকে দেখি, তাহলে দেখব যে ভারতবর্ষেও সেখানে কিন্তু তখন ইংরেজ শাসন চলছে প্রায় বিগত 200 বছর ধরে। ভারতবর্ষের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, এবং সেখানে ভারতবর্ষও একটা উপনিবেশ। ভারতবর্ষের উপরেতে ইংরেজদের যে শোষণ, অত্যাচার, শোষণ এবং শাসন, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য গান্ধীজির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, 1920 বয়কট আন্দোলন, এবং তার সাথে শুরু হয়েছে সত্যাগ্রহ, গান্ধীজির আন্দোলনের যেটি সর্বোৎকৃষ্ট পন্থা। তো সেখানে গান্ধীজির যে অসহযোগ আন্দোলনের যে আদর্শ, সেই আদর্শ কিন্তু রবীন্দ্রনাথকে প্রভাবিত করে। এবং এছাড়া ঠিক ওই সময়েতে পৃথিবীতে বিখ্যাত ঘটনা যেটা ঘটে গেছে বা ঘটছে, সেটা হচ্ছে 1917 সালে সোভিয়েত ইউনিয়নের রুশ বিপ্লব। সেখানেতে রাশিয়াতে সর্বপ্রথম বলশেভিক পার্টির নেতৃত্বে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেখানে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করে দিয়ে, এবং সমাজের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক শ্রেণী, মেহনতি জনগণ, তারা রাষ্ট্র ক্ষমতাকে দখল করে। এবং রবীন্দ্রনাথ তার পারিবারিক সূত্রে এবং রবীন্দ্রনাথ তার জীবনে পাশ্চাত্য দেশ, বিশেষ করে ইউরোপ, রাশিয়া, চীন, জাপান এবং পৃথিবীর বেশ কিছু দেশে ভ্রমণের সুযোগ তার ছিল বা অভিজ্ঞতা তার ছিল। রবীন্দ্রনাথ তার একেবারেতে তরুণ জীবনে, তখন তার বয়স খুবই অল্প, তখন তিনি চীনে গিয়েছিলেন, এবং সেখান থেকে ফিরে এসে তিনি লিখলেন তার বিখ্যাত প্রবন্ধ চীনে মরণের ব্যবসায়ী। সেখানে দেখা গেছে যে চীনের যারা লোকজন, তারা কিভাবে ইংরেজদের দ্বারা শোষিত, নিপীড়িত, এবং চীনের জনগণকে ব্রিটিশ সরকার কিভাবে বাধ্য করেছে আফিং চাষ করাতে, সেই ভারতবর্ষের নীলকর সাহেবদের মতো। সেখানে নীল চাষিদের উপর যে অত্যাচার, সেটা চীনের ক্ষেত্রেও ঘটেছিল। পরবর্তীকালেতে তিনি রাশিয়াতে বেড়াতে যান, এবং ফিরে এসে তিনি রাশিয়ার চিঠি লেখেন। এবং এইভাবে দেখা যাবে যে রবীন্দ্রনাথের যে মানসিক পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু বিশ্ব পরিক্রমা ঘটার পরবর্তীকালেতে তার মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন দেখা দেয়। এখন রবীন্দ্রনাথের এই যে চিন্তার ক্রমবিকাশ, এটা সম্পর্কে একটু বলে রাখা ভালো। রবীন্দ্রনাথ তার প্রথম জীবনে তার পারিবারিক সূত্রে, সেখানে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ, তার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, এবং দেবেন্দ্রনাথের দ্বারা সেখানে যে আধ্যাত্মিকতা, সেটা যেমন তাকে প্রভাবিত করেছিল। তিনি খুব ছোট বয়সে বাবার হাত ধরে হিমালয় দর্শনে গিয়েছিলেন। সেখানে আকাশের বুকেতে নীহারিকা, তারা, নক্ষত্র, গ্রহ, সেগুলো দেখেও তার এক ধরনের একটা অভিজ্ঞতা হয়েছিল। এবং প্রথম জীবনে এই যে আধ্যাত্মিকতাবাদ এবং রোম্যান্টিকতা, সেটা পরিণত বয়সে বাস্তব তিনি অনেক বেশি
বাস্তববাদী হয়ে ওঠেন। তার ফলে প্রথম দিকে যেমন ব্রহ্মসঙ্গীত, যেমন প্রভাত সঙ্গীত, সেগুলো যেমন রচিত হয়েছিল, পরবর্তীকালে যে সমস্ত তার কাব্য, কবিতা, নাটক, উপন্যাস, গল্প, ছোট গল্প, সেগুলো কিন্তু অনেক বেশি বাস্তববাদী। এখন এই রক্তকরবী যে নাটকটি, এটি রবীন্দ্রনাথের এই যে, যদি আমরা রবীন্দ্রনাথ তো একই ব্যক্তি, কিন্তু রবীন্দ্রনাথের সেই একই ব্যক্তির ক্রমবিকাশের পরিণত পর্যায়, দ্বিতীয় পর্যায়, তার সর্বোৎকৃষ্ট ফসল বলা যেতে পারে এই রক্তকরবী নাটকটি। এখন রবীন্দ্রনাথ, আমি আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ এই নাটকটিকে লিখে কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারেননি, যে কারণে তিনি বারে বারে কাটাছেঁড়া করেছেন। একটা ছবি আঁকছেন রং তুলি দিয়ে, সেখানে তিনি তার সন্তুষ্ট হচ্ছে না, তিনি মুছছেন, আবার লিখছেন, আবার পরিবর্তন করছেন। এবং তার পরবর্তীকালেতেও তার মনে হয়েছিল যে এই নাটক, এটা বোধহয় এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ নাটক হলো না, এবং এই নাটকটি যদি মঞ্চস্থ করা হয় তাহলে কিন্তু সেখানে যারা শ্রোতা বা দর্শক তারা সন্তুষ্ট হবে না, তারা সমালোচনা করবে। তবে তিনি নিজে একটা মনে করতেন, বিশ্বাস করতেন যে তবুও তিনি নাটকটিকে যেভাবে লিখেছেন, এর পরবর্তীকালেতে যারা সাধারণ লোকজন বা পাঠক, তারা খুব বেশি কাটাছেঁড়া করেও খুব বেশি সুবিধে করতে পারবে না। মানে নাটকটি এতটি জটিল, মানে নাটকটি খুব সহজ পাঠ্য নয়। এটিকে বুঝতে গেলে এই নাটকটি হচ্ছে শুধু গল্পের মতো নয়, এটা অনুভবের বিষয়। এটাকে নিয়ে চিন্তা করতে হয়, এটাকে নিয়ে ভাবতে হয়। এই নাটক পড়লে বা নাটককে নিয়ে চর্চা করলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে, মানুষকে ভাবাতে শেখায়। এটা একটা নতুন, আধুনিক এবং যুগোপযোগী একটা নাটক, যে সময় তিনি লিখলেন নাটকটিকে। এটিকে প্রথমেই বলে রাখা ভালো। এখন এরপরে আমরা যদি খুব সংক্ষেপে নাটকের বিষয়বস্তুর ভিতরেতে ঢোকার চেষ্টা করি, তাহলে দেখব যে নাটকটি, তিনি বলছেন যে এটি সত্য ঘটনা অবলম্বনে রচিত, তবে যারা যদি কোনো ঐতিহাসিক এই স্থানকে অনুসন্ধান করে তাহলে কিন্তু বিভ্রান্তিতে পড়তে হবে। এবং আমি আগেই উল্লেখ করেছি যে নাটকের মূল উপজীব্য বিষয়, মূল যে দ্বন্দ্ব, সেটি হচ্ছে আকর্ষণজীবী এবং কর্ষণজীবী, এই দুটি সম্প্রদায়ের মধ্যে। তো রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে এই রক্তকরবী নাটকটি, একটি কথা বলে রাখা ভালো যে এই রক্তকরবী নাটকটি কিন্তু বিভিন্ন সময়েতে এর নাম পরিবর্তন ঘটেছে। প্রথমের দিকে কিন্তু এই নাটকের নামটি রক্তকরবী ছিল না, এই নাটকের নাম ছিল যক্ষপুরী। যক্ষপুরী একটি জায়গার নাম, একটি বিশেষ স্থান। যক্ষ, আমরা বলি যে কৃপণের ধন যক্ষ আটকে রাখে, যক্ষ আগলে রাখে। যেমন আমরা ধনকুবার বলি, তিনি যক্ষপুরী নামটা বললেন। তিনি কিন্তু লক্ষ্মীপুরী, দেবী লক্ষ্মী, যিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী, সেখানে যেখানে ধন সঞ্চিত থাকতে পারে, যার কৃপাতে আমরা ধন লাভ করি, সে তো দেবী লক্ষ্মী। তিনি তো নামটা লক্ষ্মীপুরী দিতে পারতেন, তা কিন্তু তিনি দেননি। তিনি দিয়েছেন যক্ষের স্থান হচ্ছে পাতালে, অন্ধকারে, কবরের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে, নিচে। তো যক্ষপুরী হচ্ছে মাটির নিচে গভীরে একটা অন্ধকার জায়গা, যেখানে এই যক্ষের ধন, তাল তাল সোনা, সেখানে যুগ যুগ ধরে সঞ্চিত আছে। এবং নাটকের প্রেক্ষাপটটাই হচ্ছে এই ধরনের, যে সেই সময়তে যে গ্রামীণ সমাজ, কৃষিভিত্তিক সমাজ, সেখানে গ্রামের থেকে সাধারণ সহজ সরল যারা লোক, তাদেরকে এই যক্ষপুরীতে, পাতালে, খনিতে, সোনার খনিতে কাজ করার জন্য তাদেরকে ধরে নিয়ে আসা হয় এবং তাদেরকে যক্ষপুরীর থেকে সোনা তুলতে বাধ্য করা হয়। এবং সেখানে যে সমস্ত শ্রমিকরা রয়েছে, যাদের মধ্যে আমরা নাম জানতে পারি, সেখানেতে আছে ফাগুলাল, ফাগুলালের স্ত্রী হচ্ছে চন্দ্রা, ঠিক সেই রকমই রয়েছে কিশোর, ঠিক সেই রকমই রয়েছে বিশু পাগল, খুব গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র, এবং সেই সাথে রয়েছে রঞ্জন। এরা একরকম প্রত্যেকেই ওই যক্ষপুরীতে তারা শ্রমিক। এই যক্ষপুরীর একজন রাজা আছেন,
স্বৈরাচারী, অমিত শক্তিধর, এবং তার চেহারাটাই খুব ভয়ার্ত, বীভৎস। তার নাম হচ্ছে মকররাজ। সেই মকররাজকে কিন্তু কেউই দেখেনি, এবং সে যক্ষপুরীতে তার প্রাসাদের ভেতরেতে সে কিন্তু গোপনে থাকে, এবং তার প্রাসাদে তিনি যেখান থেকে যক্ষপুরীতে এই যে মকররাজ, তিনি একটা জানালার ভেতরে থাকেন, তার সামনে একটা জানালা, এবং জানালাটা আবার জাল দিয়ে, নেট সেটা দিয়ে আবৃত বা ঢাকা রয়েছে জালের ভেতরে। এখন দেখবেন যে এই যে মাকড়সার জাল আমরা বলি বা কোনো একটা জাল বলি, এই জালের ভেতরে মানে একটা রহস্য, এবং এর রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন, রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে সেই অমিত শক্তিধর মকররাজ কেমন, একজন শাসক, স্বৈরাচারী শাসকের যেমন রূপ হয় ভয়ঙ্কর, তার এক হাতে, ডান হাতে একটা রয়েছে মৃত ব্যাঙ, যে ব্যাঙটা নাকি বিগত 3000 বছর ধরে একটা পাথরের কোঠরের মধ্যে বন্দী ছিল, এবং সেটা মৃত। এখন সেটা কোথায় মৃত হয়েছিল? রাজার হাতে এসে মৃত, রাজা তাকে মেরে ফেলেছিল। তার মানে যুগ যুগ ধরে একটা মৃত ব্যাঙ, সেটা রাজার এক হাতে বন্দী, তিনি সেটাকে মুষ্টিবদ্ধ করে রেখেছেন। আর বাম হাতে তার রয়েছে একটা ঈগল পাখি। তো শুনেই বোঝা যাচ্ছে যে ঈগল হচ্ছে অতি বীভৎস শিকারী পাখি। তার ঠোঁট দিয়ে, তার চঞ্চু দিয়ে সে সমস্ত শিকার করে, বীভৎস রূপ, একটা ভয়ার্ত রূপ। এবং সেখানে ওই যে যক্ষপুরীর ভেতরে একটা বীভৎস শব্দ, সেখানে পাথর কাটার শব্দ, যারা শ্রমিক তাদেরকে বলছে খোদাইকার, তারা মাটি খোদাই করে, পাথর খোদাই করে সেখান থেকে সোনা বের করে, আহরণ করে। যে উৎপাদিত সোনার উপরে, স্বর্ণের উপরে তাদের কোনো অধিকার নেই, তারা সেগুলোকে জমা রাখে, গচ্ছিত রাখে এই শাসকের কাছেতে, এই অমিত শক্তিধর মকররাজের কাছেতে। তাদের কোনো মানুষ বলে তাদের কোনো স্বীকৃতি নেই। এবং রাজা সে এতই বীভৎস, সে কি মানুষ নাকি অন্য কিছু? তার মধ্যে মনুষ্যত্ব নেই, তার মধ্যে প্রেম নেই, তার মধ্যে ভালোবাসা নেই, সে আলো দেখেনি, সে একটা ভয়ের প্রতিমূর্তি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ নাটকের শুরুতেই, রক্তকরবী নাটকের শুরুতেই দু ধরনের সমাজের কথা উল্লেখ করছেন। একটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ, গ্রাম্য সমাজ, যেখানেতে এককালেতে ফাগুলাল, চন্দ্রা, খোদাইকাররা, যেখানেতে বিশু পাগলের মতন লোক, যেখানে কিশোরের মতো লোক, যেখানেতে রঞ্জনের মতো তারা থাকতো। আর অন্যদিকে আরেক ধরনের লোকরা রয়েছে, তারা হচ্ছে রাজা শুধু তাই না, এবং রাজার কিছু অনুচর, যারা রাজাকে তার শাসনে এবং শোষণে মদত দেয়, সাহায্য করে। তার মধ্যে রয়েছে গোসাই, এবং সবচেয়ে বেশি করে যারা রয়েছে তারা হচ্ছে সর্দার বা মোড়ল, লেঠেলের দল। তারা রাজার কাছে গোপনে খবর পৌঁছে দেয়, এবং তারা শ্রমিকদেরকে বাধ্য করে শ্রমদান করতে, অত্যাচার করতে। এবং এই যে যারা সর্দার, তারাও অতীতে কিন্তু খোদাইকার ছিল, তারাও শ্রমিক ছিল, কিন্তু পরবর্তীকালেতে রাজার সাথে মেলামেশা করে এবং সোনার লোভে তারা খোদাইকার বা শ্রমিক থেকে তারা সর্দারেতে রূপান্তরিত হয়ে গেছে। এবং এই নাটকের মধ্যে রঞ্জন, সে হচ্ছে, রঞ্জনের আগে একটু বলে রাখি যে এই ধরনের এই যে যক্ষপুরী, এই যক্ষপুরীতে একদিন এসে উপস্থিত হলো একটি নারী, একটি মহিলা, তার নাম হচ্ছে নন্দিনী। এবং মজার বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ, যেটা বলছিলাম, যে এই রক্তকরবী নাটকটিকে লিখতে গিয়ে তিনি তো বারে বারে পরিবর্তন করেছেন। তিনি নাটকের প্রথম মেতের নাম রেখেছিলেন যক্ষপুরী, ওই জায়গাটার নামেতে, কিন্তু তাতে তার সন্তুষ্ট হয়নি। তার
পরেতে তিনি নাম রাখলেন নাটকটির নন্দিনী। অবশ্য নন্দিনীরও তার আগে আরও অন্য নাম ছিল, খঞ্জনা পাখি, খঞ্জনী, এবং তারও পরবর্তীকালে সুনন্দা, এবং সর্বশেষে তার যে নামটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে নন্দিনী। এখন এই যে নন্দিনী চরিত্র, এটি অন্যান্য চরিত্র থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী চরিত্র। নন্দিনী হচ্ছে মুক্ত বাতাস, নন্দিনী হচ্ছে আবেগ, নন্দিনী হচ্ছে প্রেম, নন্দিনী হচ্ছে মুক্তি। এবং এই যে নন্দিনী, এই নন্দিনীর সাথে রঞ্জন বলে একটি যুবক, নন্দিনী রঞ্জনকে ভালোবাসে এবং এই নন্দিনী রঞ্জনকেই রক্তকরবী বলে তাকে অভিষিক্ত করে। এখন রক্তকরবী এই কথাটার মধ্যেই একটা ব্যঞ্জনা আছে, একটা দোতনা আছে। কারণ রক্তকরবী বা রেড ওলিয়েন্ডার, এই যে ফুলটি, এই ফুলটির রক্ত, এই যে রক্তিম, এই রক্তকরবীটি একদিকে প্রতিবাদ এবং একদিকে ভালোবাসা, অন্যদিকে মুক্তি, এগুলি সবগুলিকেই এই রক্তকরবী ফুলটি এটি দোতিত করে। মানে সাংকেতিক নাটকের সাংকেতিকতাটা এই জায়গাতে যে রক্তকরবীটি নিছক একটি ফুল নয়, এটি একটি সিম্বল, যে সিম্বলটিকে ব্যবহার করে রবীন্দ্রনাথ অনেক কিছু বোঝাতে চেয়েছেন। এবং এই রক্তকরবী ফুল এটি নন্দিনীর খুব প্রিয়। নন্দিনী এটিকে তার কণ্ঠহার, তার গলায় পরিধান করে, তার কবরী চুলের খোঁপাতে পরিধান করে, সেটিকে কানের দুল হিসাবে ব্যবহার করে। এবং নাটকের শুরুতে দেখা যাচ্ছে যে সেখানে কিশোর বলে প্রথম অঙ্কে, প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে কিশোর বলে একটি ছোট ছেলে, সে মঞ্চে আবির্ভাব ঘটছে যক্ষপুরীতে। এখন কিশোর সে দূর থেকে ডাকছে, নন্দিনী, 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 আমি তোমার জন্য রক্তকরবী ফুল নিয়ে এসেছি। এবং সে ব্যাখ্যা করছে যে এই রক্তকরবী ফুলটি খুবই দুষ্প্রাপ্য। ওই যেখানে যক্ষপুরী, তার অদূরে, জানালার অদূরে বা যক্ষপুরীর অদূরে বেশ কিছু জঞ্জাল, আবর্জনা, লোহালক্কর সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। সেই আবর্জনা স্তূপের ভেতর থেকে কখন একটি রক্তকরবী ফুল সেটা মাথা তুলে দাঁড়িয়েছে। এবং এই রক্তকরবী ফুলটি এটি নন্দিনীর খুব প্রিয় ফুল। এবং সেই নন্দিনীকে বলে যে নন্দিনী, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি, তুমি ফুলটিকে গ্রহণ করো। তখন নন্দিনী, হয়তো কিশোরের প্রতি তার একটু সহানুভূতি আছে কিংবা ভালোবাসা আছে, আমি প্রেম বলছি না, সেখানে সে কিশোর এসেছে গোপনে, তার কাজকে ফাঁকি দিয়ে, সর্দারের বা মোড়লের চোখকে এড়িয়ে। নন্দিনী ভয় পেয়েছে। নন্দিনী বলছে, কিশোর তুমি ফিরে যাও, যদি তোমাকে লোকে দেখে তাহলে তোমাকে ওরা শাস্তি দেবে, ওরা মেরে ফেলবে। তাতে কিশোর বলে, আমি তোমাকে ফুল দেবই দেবো, এবং আমি তোমাকে প্রতিদিন ফুল এনে দেব। যেমন বিশু পাগল তোমাকে গান শোনায় এবং তুমি তৃপ্তি অনুভব করো, আমিও তোমাকে সেই রকম প্রতিদিন ফুল এনে দেবো, তুমি আমার কাছ থেকে ফুলটি গ্রহণ করো। খুব মজার ঘটনা। তার পরবর্তীকালে দ্বিতীয় জায়গাতে আমরা দেখব যে কিশোর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিশোরের প্রস্থান ঘটছে, অন্যদিকে অধ্যাপকের আগমন। এখন রবীন্দ্রনাথ এই রক্তকরবী নাটকে এই যে অধ্যাপকের চরিত্রটিকে অঙ্কন করেছেন, এটিও একটি বেশ মজার এবং বিচিত্র। অধ্যাপক বলে তিনি কিন্তু পড়াশোনার জগতের লোক তা কিন্তু নয়। এবং অধ্যাপক সেও কিন্তু নন্দিনীর সঙ্গে বসে গল্প করা, একটু কথা বলা, এবং রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে নন্দিনীর সান্নিধ্যে অধ্যাপকও কিন্তু তৃপ্ত। অধ্যাপকও তিনিও চান নন্দিনীর সাথে অনেকটা সময়কে কাটাতে।
হয়তো সেই সুযোগ ঘটে না। এবং নন্দিনীর চরিত্রটা এমনই, নন্দিনীকে যারা দেখে তারাই নন্দিনীকে ভালোবাসতে চায়। কারণ নন্দিনী যে মুক্তির প্রতীক, নন্দিনী মানে আনন্দ, আলোর ঝলসানি, বিদ্যুতের মতো, তার দ্যুতি। কিন্তু নন্দিনী শুধু একজনকেই ভালোবাসে, সে হচ্ছে রঞ্জন, তার প্রেমিক সখা। এখন ঘটনা পরম্পরাতে এগোতে থাকবে এবং সেখানে দেখা যাবে যে যারা শ্রমিক, খোদাইকার, তারা দিনের পর দিন সেখানে তাল তাল সোনা উৎপন্ন করে। আর অন্যদিকে যারা সর্দার এবং সর্দারের যে ফ্যামিলি, তাদের পত্নী, তাদের বাড়ির স্ত্রী, তাদের মধ্যেও বিলাসিতা এসে হাজির হয়। এখন এই যে সর্দাররা, এরাও কিন্তু অতীতে খোদাইকার ছিলেন, কিন্তু পরবর্তীকালেতে তাদের পদের উন্নতি ঘটেছে। সেখানে দেখা যাবে ওই যক্ষপুরীর মধ্যে ধ্বজা পুজোর আয়োজন করা হয়েছে এবং সেই ধ্বজা পুজো উপলক্ষে কেতন উঠছে। সেখানে প্রচুর খাবার দাবার, অতি অবশ্যই সেখানে মদ আছে। শ্রমিকরা সারাদিন খাটে এবং তারা মদ খায় এবং তাদের যে বীভৎস জীবন, সেই দুর্বিষহ জীবন, সেটা শ্রমিকদের ভালো লাগে না। ফাগুলালের স্ত্রী চন্দ্রা, সে এককালেতে ফাগুলালকে বলে যে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কিন্তু সোনার লোভ, ধন সম্পত্তির লোভ তাদেরকেও পেয়ে বসেছে। তারা কিন্তু যক্ষপুরীকে ছেড়ে বেরিয়ে যেতে পারে না এবং আরও দুটো পয়সা, একটু অতিরিক্ত অর্থ উপার্জনের আশাতে এই ফাগুলালের মতো যারা শ্রমিক, যারা সারাদিনে 12 ঘন্টা কাজ করত, পরিশ্রম করত, তারা শ্রমের ঘন্টা আরও বাড়িয়ে দেয়। 12 ঘন্টার থেকে আরও 4 ঘন্টা অতিরিক্ত শ্রম, অতিরিক্ত মজুরি, অতিরিক্ত আর একটু পারিশ্রমিক পাওয়ার আশাতে। এবং সেখানে দেখা যাবে যে শ্রমিকদের জীবনের, তারা মানুষ বলে গণ্য নয়। তাদের পরিচিতি একটা সংখ্যা দিয়ে, 47-এর ফ, 69-এর উয়া, মানে তাদের তাদের আলাদা করে কোনো আইডেন্টিটি নেই। তাদের আইডেন্টিটি সংখ্যাতে। তাদের বিবেক, তাদের হৃদয়, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের মুক্তি, এসবগুলো কিছুই বিবেচ্য নয়। সারাদিন কাজ করে, মদ খায়, আর ওই দুটো পয়সা উপার্জনের জন্য, অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য তারা আপ্রাণ প্রাণাতিপাত করে। এখন এহেন একটা সাম্রাজ্য যক্ষপুরী, তার অধীশ্বর হচ্ছেন মকররাজ। এখন নন্দিনী সেটা এমনই একটা চরিত্র যে এই বীভৎস, হিংস্র, অমানবিক, যার মধ্যে প্রেম নেই, যার মধ্যে ভালোবাসা নেই, যে অন্ধকার জগতের যে আলো দেখেনি, যার যে মুক্তির কথা ভাবেনি, এহেন মকররাজ সে যখন নন্দিনীকে দেখে তখন সে নন্দিনীর প্রতিও আকৃষ্ট হয় এবং নন্দিনীকে একসময় বলে যে নন্দিনী, তুমি তোমার যে রক্তকরবীর যে মালা, সেটি আমাকে গলাতে পরিয়ে দাও। কিন্তু পরে তার অন্যান্য যে পরবর্তীকালে সংস্করণ বা পাণ্ডুলিপি, সেখানে মকররাজ সে নন্দিনীকে আকুতি করে বলে, বিনীতভাবে বলে, তুমি কি রক্তকরবীর যে মালা সেটি আমাকে দেবে? ভাষার পরিবর্তন হচ্ছে, ভাষার যে অঙ্গিক। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই রক্তকরবী নাটকের মধ্যে যে ভাষা, সেটা অনেকটাই কিন্তু কবিত্বময়, অন্যান্য নাটকের মতো নয়। এবং এটিকে একটি কবিত্বময় এবং প্রত্যেকটি কথার মধ্যেই একটা গভীর ব্যঞ্জনা এবং একটা দোতনা কিন্তু যুক্ত রয়েছে। এবং রবীন্দ্রনাথ এই পুরো যে রক্তকরবী নাটক, সেই নাটকের মধ্যে সেখানে তিনি বিভিন্ন জায়গাতে গান, সঙ্গীত তিনি অন্তর্ভুক্ত করেছেন, রবীন্দ্রসঙ্গীত, তিনি গান। আসলে মানুষ যখন কোনো একটা বিষয়কে কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারে না, তখন সেই মনের ভাবকে আরেকটু এগিয়ে দেওয়া, আরও স্পষ্ট করার জন্য সেখানে সঙ্গীত বা সুরের প্রয়োজন হয়, সেখানে কোনো ছবির প্রয়োজন হয়,
সাংকেতিক চিহ্নের প্রয়োজন হয়। ওই যে বলছিলাম রূপক সাংকেতিক নাটক, রবীন্দ্রনাথ এই রক্তকরবী নাটকের মধ্যে প্রায় 10টির মতো সঙ্গীত তিনি অন্তর্ভুক্ত করেন। আমি সঙ্গীতের বিষয়টা পরে আসব, যেখানে দেখাবো যে সঙ্গীতের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং অর্থবহী যে সঙ্গীত সেটা হচ্ছে পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়, এবং এছাড়া আরও অন্যান্য আরও রয়েছে, ভালোবাসি ভালোবাসি বলে খুব প্রচলিত আরেকটি রবীন্দ্রসঙ্গীত, সেটিও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে যক্ষপুরীর মধ্যে যে মকররাজ, এই মকররাজ যখন নন্দিনীর সংস্পর্শে আসে, সে কিন্তু নন্দিনীর প্রতি এতটা বীভৎস এবং তার আচরণে এতটা রুক্ষতা দেখাতে পারেনি। একটা সফট কর্নার বোধহয় মকররাজের মধ্যে ছিল, এবং নন্দিনী মকররাজ সম্পর্কে মকররাজকেও এই অন্ধকার থেকে, ওভারঅল মকররাজ সেও তো একটা মানুষ, কিন্তু তার সে মনুষ্যত্ব, তার বিবেক সে হারিয়ে ফেলেছে। মানে সে শুধু অর্থলোভী, সে শুধু তাল তাল সোনা বোঝে, কিন্তু সে তার নিজের এই যে জীবন, এটাতে কিন্তু মকররাজ নিজেও সন্তুষ্ট হতে পারেনি। সেখান থেকে সেও নিজেও কিন্তু বোধহয় মুক্তি চাইছে, কিন্তু বেরোতে পারছে না, সিস্টেমটার থেকে বেরোতে পারছে না। এবং নন্দিনী বলছে যে এই যে মকররাজ, সে লোকটা কেমন না, মকররাজের মধ্যে একটা দ্বৈত চরিত্র নন্দিনীর চোখে ধরা পড়ে, এবং সেটা রবীন্দ্রনাথ যে আমাদের ভারতীয় মহাকাব্য রামায়ণ, সেই রামায়ণকে অনেকটা অনুসরণ করেছেন। এবং সেখানে দেখা যাবে যে মকররাজের বর্ণনা দিতে গিয়ে নন্দিনী বলছে যে মকররাজের মধ্যে একদিকে রাবণ এবং অন্যদিকে বিভীষণ, এই দুটো চরিত্রের সংমিশ্রণ ঘটেছে। রাবণের মধ্যে বিভৎসতা, তার 10টা মুন্ডু, অবশ্য রবীন্দ্রনাথের হাতে যে মকররাজ তার 10টা মুন্ডু নয়, তার একটাই মাথা। আর বিভীষণ এই চরিত্রটা অনেকটা মানবিক এবং অনেকটা স্বাভাবিক। অর্থাৎ রাবণের মধ্যে যে বিভৎস রূপ, আর অন্যদিকে বিভীষণের মধ্যে তার যে কোমলতা, তার মধ্যে যে মনুষ্যত্ব বোধ, এই দুটোরই সংমিশ্রণ, একই ব্যক্তির মধ্যে দুটো সংমিশ্রণ নন্দিনীর চোখে ধরা পড়েছে যে এই যক্ষপুরীর যে রাজা মকররাজ, তাকে বিশ্লেষণ করতে গিয়ে। এবং নাটকটা তো আমি আগেই বলেছি যে এর বিষয়বস্তুটা সহজ সরল নয়, এর বিষয়বস্তুটা এটা মাল্টি ডাইমেনশনাল, এবং এটাকে বুঝতে হবে, এটা অনুভবের বিষয়। এবং নাটকে বিভিন্ন ঘটনাবলী ঘটে যাবে, এবং তাতে এই নন্দিনী, তার মধ্যে একটা ব্যাপক ঔৎসুক্য রয়েছে যে সে এই যক্ষপুরী পাতালপুরী যক্ষপুরীর ভিতরেতে প্রবেশ করবে, এবং তার ভেতরে কি আছে, যেখানে রাজা বন্দী, যেখানে রাজা থাকে, সেটা নন্দিনী নিজের চোখে দেখার চেষ্টা করবে, দেখবে। এটা নন্দিনীর ঔৎসুক্য, এবং শেষ পরিণতিতে রাজাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসবে। কিন্তু রাজা তাতে সম্মতি দেবে না, নন্দিনী প্রায়ই আসবে। এবং দেখা যাবে যে শেষ পর্যন্ত যখন নাটকটা একেবারে শেষের দিকে যার পরিণতি, সেই সময় দেখা যাবে যে একটা সময়তে এসে নন্দিনী খুব জোরে ধাক্কা দিতে শুরু করবে জানালাতে, রাজা রাজা, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না, আমি আজকে ভেতরেতে প্রবেশ করবই, ঢুকবো। তখন রাজা বলবে, না, এখন আমি ধ্বজা পুজো করার জন্য আমি বের হচ্ছি, হ্যাঁ, তুমি আমাকে ব্যাঘাত দিও না, এতে বীভৎস কিছু ঘটে যেতে পারে, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তখন নন্দিনী রাজার উদ্দেশ্যে বলবে যে রাজা, আজকে তোমার সাথে আমার বিদ্রোহ। তখন রাজা নন্দিনীর উদ্দেশ্যে বলবে যে তুমি একটা সামান্য মেয়ে, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আমি তোমাকে মেরে ফেলতে পারি, তুমি সেটা জানো, তুমি মৃত্যুকে ভয় পাও না? তখন নন্দিনী বলবে, না, আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ মৃত যে নন্দিনী, তার শক্তি অনেক গুণে বেশি, এবং সেটা চিরটা কাল তোমাকে দহন করবে। এবং শেষমেশ পর্যন্ত রাজার মধ্যেও একটা পরিবর্তন আসে, এবং রাজা যক্ষপুরীর যে প্রবেশদ্বার, সেটি নন্দিনীর কাছেতে উন্মুক্ত করে দেয়। এবং নন্দিনী যখন যক্ষপুরীর ভেতরেতে ঢোকে, প্রবেশ করে, প্রবেশ পথেতেই তার পায়েতে আটকে যায় একটা মৃতদেহ। সেখানে সে আঁতকে উঠে ভয়ঙ্করভাবে, এবং সে বলে উঠে, রাজা,
আমার কে পড়ে রয়েছে, এবং সে দেখে চিনতে পারে এই হচ্ছে সেই রঞ্জন। এখন রঞ্জন হচ্ছে, আমি আগেই বলেছি, রঞ্জনকে মনে প্রাণে ভালোবাসে নন্দিনী, প্রেমিক সখা। এখন রঞ্জনের যে প্রেম, তার মধ্যে কোনো দখলদারিত্ব নেই। রঞ্জন একটা অনুপ্রেরণা, একটা আবেগ, একটা মানবিক সত্তা, একটা মুক্তি, যার সান্নিধ্যে এসে নন্দিনী নিজেকে মুক্ত মনে করে, নন্দিনীর মধ্যে প্রেম জেগে ওঠে। এবং রঞ্জন হচ্ছে আকাশের বুক চিরে বেরিয়ে আসা এক ফালি বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো, যে আলো ছড়িয়ে দেয়। রঞ্জন হচ্ছে আলো, অন্ধকারের মধ্যে আলো। রাজা সেই রঞ্জনকে সহ্য করতে পারে না। এবং সবচেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, যখন নন্দিনী বুঝতে পারে যে রঞ্জনকে মেরে ফেলেছে, তখন রাজাও, এবং তার মৃত্যু ঘটেছে রাজার হাতে, তখন রাজা নিজেকে আর সম্বরণ করতে পারে না। রাজা বুঝে, রাজা কিন্তু রঞ্জনকে চিনত না, এবং সর্দার বা যারা মোড়ল, গোসাই, তারা রাজাকে ভুল বুঝিয়েছে, এবং রাজা ঠিক বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে সে রঞ্জনকে হত্যা করেছে। হয়তোবা রাজা মনে প্রাণে, রাজা তো একটা বন্দি দশায় থাকে অন্ধকারের মধ্যে, রাজা হয়তো মনে প্রাণে অন্তর থেকে মনে করত যে রঞ্জনের সাথে নন্দিনীর এই যে ভালোবাসা, এটা চলতে থাকুক, সে সেটা উপভোগ করতো, ভালো লাগতো। মানে মকর রাজা, সে নন্দিনী এবং রঞ্জনের যে প্রেম, তাদের যে সখ্যতা, তার মাঝখানে কিন্তু কোনো প্রতিপক্ষ হয়ে কখনো নিজেকে অবতীর্ণ করেননি। এটা কিন্তু রবীন্দ্রনাথ এই মহতী জায়গাতে মকরাজের চরিত্রটাকে উপস্থাপন করেছেন, যে তার মধ্যেও প্রেম আছে, সেটা সুপ্ত, সেটা প্রকাশিত নয়। এবং তারও কিছুক্ষণ পরে নন্দিনী দেখবে আরেকটা মৃতদেহ পড়ে রয়েছে, এবং তার হাতে ধরা রয়েছে নন্দিনীর প্রিয় রক্তকরবী। নন্দিনীর চিনতে দেরি হয়নি, সে বুঝতে পারে এ আর কেউ নয়, এ হচ্ছে তার সেই কিশোর, যে নন্দিনীকেও ভালোবাসে, এবং যে প্রতিদিনই সে নন্দিনীকে গোপনে ওই রক্তকরবী ফুল তুলে দিতে, তার হাতে পৌঁছে দিতে সে আগ্রহী ছিল। মানে রাজা একদিকেতে রঞ্জনকেও মেরে ফেলে, অন্যদিকে কিশোরকে মেরে ফেলে, কিন্তু সেটা সচেতনভাবে নয়। এবং যখন রঞ্জনের মৃত্যু ঘটছে, নন্দিনী যখন একেবারেতে ভেঙে পড়েছে, তখন রাজা বলে যে না, আমি রঞ্জনের যে হত্যা, সেটা সে সচেতনভাবে করেনি। এবং সেখানে সে বুঝতে পারে যে না, যাদেরকে আমি আমার হাতে তৈরি আমাকে সাহায্য করার জন্য, এই সর্দারের দল, তারা আমাকে ভুল বুঝিয়েছে, আমি বিভ্রান্ত হয়েছি, এবং তার ফলেই আমি ওদেরকে হত্যা করেছি। এটা খুবই মর্মান্তিক ঘটনা। এবং তখন রাজার মধ্যেও একটা বিবেকের পরিবর্তন ঘটে, এবং রাজা সে তখন নন্দিনীকে বলে যে নন্দিনী, তুমি আমাকে বিশ্বাস করো। এবং নন্দিনীর দিকেতে রাজা তার হাত, বন্ধুত্বের হাত, সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়, এবং নন্দিনীর হাত ধরে ওই মকররাজ অন্ধকার যক্ষপুরীর থেকে সে আলোর পথে সে বেরিয়ে আসতে শুরু করে। এবং তখন রাজা নিজে বলে, তখন তো ধ্বজা পুজোর কথা আমি আগেই বলেছি, যে রাজা তখন ধ্বজা পুজোতে যাচ্ছেন, তিনি বলছেন যে না, আমি এই ধ্বজাকে ভেঙে দিলাম। এবং নন্দিনীর উদ্দেশ্যে বলে, তুমি কেতন ছিঁড়ে ফেলো। তার মানে একটা সিস্টেম, ধ্বজা, ইটস এ সিম্বল। যেমন রাজা তার সিংহাসন এবং রাজমুকুট, এটা একটা সিম্বল, ঠিক সেই রকমের এই ধ্বজা এবং তার কেতন, এটাও একটা সিম্বল বা প্রতীক। সেটাকে মানে রাজশক্তির যে প্রতীক, রাজশক্তির পতন ঘটছে, এবং রাজা সেখানে একটা ব্যক্তি মানুষ, তার মনুষ্যত্বে উত্তরণ ঘটছে, সেও একজন সাধারণ মানুষ। এবং রাজার হাত ধরে নন্দিনী যখন যক্ষপুরীর থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, তখন দূরের থেকে শোনা যায় সেই বিখ্যাত গান, পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয়, যেখানেতে ধান পেকেছে, কাঁচা ধান পেকেছে, এবং সেখানে কৃষকরা সেই পৌষের পাকা ধান তারা ঘরে তুলছে।
এবং সেই গানের মধ্য দিয়েই এই নাটকের পরিসমাপ্তি। তার মানে ব্যাপারটাকে যদি আমি খুব সংক্ষেপে সামারাইজ করি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তিনি চূড়ান্ত পরিণতিতে তিনি যে শিল্প সভ্যতা, তার যে বীভৎস রূপ, তার যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী শ্রমিকদের উপর যে শোষণ অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্ত একটা সমাজ এবং আমাদের ভারতীয় সমাজের প্রেক্ষাপটে সেখানে শিল্প তার থেকেও তিনি অগ্রাধিকার দিয়েছেন। কারণ তখন তো ভারতবর্ষের শিল্প কলকারখানার এইভাবে তো বিকশিত হয়নি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপীয় সমাজে বা ইংল্যান্ডে যেমন ঘটেছিল, ভারতীয় সমাজ তখন অনেকটাই সামন্ততান্ত্রিক, কৃষিভিত্তিক। এবং আমরা যে একটা কথা বলি যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বর্তমান দিনে যে আমরা স্লোগানটা দিই, এখন রবীন্দ্রনাথেরও মনে হয়েছে যে কৃষি এবং এই যে সোনার ধান প্রকৃতি, এই প্রকৃতির মুক্তি, মানব মুক্তি, এই জায়গাতে তিনি ফিরে গেছেন। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণী নিরীক্ষা বা রবীন্দ্রনাথের এই জায়গাটাকে যদি আমরা একটুখানি, আমার নিজের মনে হয়েছে যে নাটকের মধ্যে যদিও বা এটা মানে মালিক এবং শ্রমিক, উনি বলেছেন আকর্ষণজীবী এবং কর্ষণজীবী, এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ, দ্বন্দ্ব, কিন্তু সেখানে 1917 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন। রুশ বিপ্লব ঘটেছে, শ্রমিক শ্রেণী রাষ্ট্রক্ষমতা দখল করেছে। রবীন্দ্র চিন্তাতে সেরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এবং রবীন্দ্রনাথের নাটকের মধ্যে যতগুলো রাজার চরিত্র আছে, সেই রাজার চরিত্রটা অনেকটা সহনশীল, মানে রাজার চরিত্রের মধ্যে সহিংস রূপটা নেই। সেই গান্ধীজির অহিংসবাদ, প্রেম, ভালোবাসা, ক্ষমা, দেখা যাবে যে রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতা, সেখানেও তিনি কিন্তু সবার শেষে বলছেন ক্ষমা করো, এই লাইনটা রয়েছে, এই শব্দগুচ্ছ রয়েছে। আবার রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতা, সেখানেও তিনি বলছেন যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। মানে এত কিছুর পরেও রবীন্দ্রনাথের প্রশ্ন আছে ঈশ্বরের সমীপে, দেবতার কাছে, বিধাতার কাছেতে, যে তুমি কি তাদের ক্ষমা করতে পেরেছ, তুমি কি তাদের ভালোবাসতে পেরেছ। তার মানে তিনি ক্ষমা এবং ভালোবাসা এগুলোতেই তিনি বিশ্বাস করেন। যে কারণে নাটকটা হয়তো বর্তমান দিনের অঙ্গিকে যদি কেউ বিচার বিবেচনা করেন তাহলে মনে হতে পারে যে এখানে স্পষ্টত একটা দুটো শ্রেণীর মধ্যে লড়াই, একটা শ্রেণী দ্বন্দ্ব আছে, মালিক শ্রমিক, আকর্ষণজীবী এবং কর্ষণজীবী। কিন্তু এই যে মার্ক্সীয় দর্শনের যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব, সেটা কিন্তু রবীন্দ্রনাথের এই রক্তকরবী নাটক কিংবা অন্য কোনো নাটকের মধ্যে এটা স্পষ্টভাবে দ্যোতিত হয়নি, ফুটে ওঠেনি। রবীন্দ্রনাথ কিন্তু বারে বারে ওই মানুষের প্রতি বিশ্বাস হারানো ভাব, অন্তহীন প্রতিকারহীন মনুষ্যত্বের প্রভাবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সভ্যতার সংকট তিনি লিখছেন, কিন্তু সভ্যতার সংকট থেকে মুক্তির জন্য তিনি কিন্তু সেই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই সত্যতেই তিনি মানে অবিচল রয়ে গেছেন। এখন এইখানে আমরা একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই যে নাটকটি রক্তকরবী, এটি শতবর্ষ। এখন এই শতবর্ষ ধরে বিভিন্ন সময়তে এই নাটকটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্নাতকোত্তর স্তরেতে এটি পাঠ্যসূচির মধ্যে রয়েছে। এখন এই রক্তকরবী নাটকটিকে যখন পাঠ্যসূচি, তার যে প্রিন্টেড ফর্ম, সেখানেতে একভাবে পঠিত হয় এবং যিনি অধ্যাপক বা অধ্যাপিকা তিনি তার বিশ্লেষণ দেন। এবং কিন্তু একটা নাটকের যে সার্থকতা, নাটকটা তো রচিত হয় মঞ্চায়নের উদ্দেশ্যে, মঞ্চস্থ করার উদ্দেশ্যে, কিন্তু নাটকটি এত জটিল যে রবীন্দ্রনাথ তার জীবদ্দশাতে এই নাটককে কিন্তু তিনি মঞ্চস্থ করাতে পারেননি। এবং রবীন্দ্রনাথ নিজে বলছেন যে না, এই নাটকটাকে মঞ্চস্থ করানো তার ইচ্ছা ছিল, তিনি নাকি উপযুক্ত নন্দিনী খুঁজে পাননি এবং তার ফলে এই নাটকের যে মঞ্চায়ন সেটা সম্ভব হয়নি। অবশ্য পরবর্তীকালেতে ঠাকুর পরিবারে, সেটা খুব সম্ভবত 1934 সাল, সেখানে ঠাকুর পরিবারের কিছু সদস্য এই রক্তকরবী নাটকটিকে তারা অভিনয় করেছিলেন, রবীন্দ্রনাথ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু সেই নাটকের অভিনয় দেখে কিন্তু তিনি সন্তুষ্ট হননি। পরবর্তীকালেতে আমরা
রক্তকরবী নাটককে যেভাবে দেখছি, তার যে ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, তার যে বিশ্লেষণ, আমরা যেটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে মনে করি সেটা হচ্ছে সৌম্য মিত্রের বহুরূপী সংস্থা। তারা এই রক্তকরবী নাটকটিকে সর্বপ্রথম জনসমক্ষে একটি পূর্ণাঙ্গ রূপ দিলেন এবং তার ফলে বিভিন্ন নাট্যগোষ্ঠী তারা বিভিন্ন সময়েতে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তার ফর্ম, কন্টেন্টটাকে একই রেখেছে, তার ফর্মটাকে চেঞ্জ করেছে এবং নাটককে তার মঞ্চায়ন ঘটেছে, তার মঞ্চায়ন বা সেটাকে মঞ্চস্থ করা সম্ভব হয়েছে। এখন এবছরের শতবর্ষ আমরা উদযাপন করছি। এটা করছি এই কারণে যে 1926 সালে এটি সর্বপ্রথম বাংলাতে গ্রন্থাকারেতে প্রকাশিত হয়েছিল এবং আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের যে মাতৃভাষা বাংলা, সেই বাংলাতে এই নাটকটা রচিত হয়েছে। আমাদের সেই নাটকের ভিতরে অবগাহন করার মাতৃভাষার মাধ্যমে আমরা একটা সুযোগ পাচ্ছি। কিন্তু রক্তকরবী একটা কনসেপ্ট, রক্তকরবী একটা প্রেরণা, রক্তকরবী নাটকটা একটা পথ নির্দেশিকা। এই অর্থে রক্তকরবী নাটকটি আধুনিক। এটি শতবর্ষ বলে নয়, এটি শত শত বর্ষ ধরে এই রক্তকরবী নাটকের যে প্রাসঙ্গিকতা, কারণ রক্তকরবী নাটকটি তো রচিত হয়েছে 100 বছর আগে, কিন্তু 100 বছর আগে হলেও এই রবীন্দ্রনাথের পক্ষেই এত একটা আধুনিক চিন্তা, বাস্তববাদী চিন্তা সেই সময়তে পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটকের যে অঙ্গিক, সেটার থেকে বেরিয়ে এসে তিনি একটা নতুন ধারার নাটককে প্রচলন করলেন। এবং শুধু এবছর নয়, এটা আগামী প্রজন্মকেও এই নাটকটা সমানভাবে ভাবাবে, সমানভাবে চিন্তাতে মানুষের চিন্তা, মানুষের চেতনা, মানুষের চিন্তাতে স্থান দেওয়া, মানুষকে ভাবাবে। নাটকটা পড়লে নাটকটাকে খুব সহজে তো বোঝা যায় না, নাটকটা তো বহুমাত্রিক নাটক, এটা সহজ সরল তো কোনো গল্প কথা নয়। নাটকটার ভেতরে কি মেসেজ আছে সেটাকে খুঁজে বের করতে হবে। এবং রবীন্দ্রনাথ যে পথ নির্দেশিকা এই নাটকের মধ্যে দিয়েছেন সেটি আমাদের কাছেতে পাথর হয়ে থাকবে। এবং রবীন্দ্রনাথ যে কারণে রবীন্দ্রনাথ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি, আমরা বিশ্বকবি, তাকে এই সম্মানে ভূষিত করি। রক্তকরবী নাটক শতবর্ষে এটি আরও চর্চিত হোক, আরও আলোচিত হোক এবং নতুন নতুন আঙ্গিকে বিভিন্ন ব্যক্তি, শিক্ষক, ছাত্র, বিভিন্ন সংগঠন এই নাটকের তাদের নিজেদের মতন মূল্যায়ন করুক, রবীন্দ্র চিন্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এইটুকু আশা রেখে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।